আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের বস্তিগুলো দুরবস্থার কথা। জি। মনুষ্যত্বের যে কত বড় পরাজয়, না আমাদের মতো গরিব দেশের জন্য যে মনুষ্যত্বের যে একটা কত বড় পরাজয় সেটা একটা বস্তিতে না গেলে বোঝা যায় না। মানে এখানে আপনার প্রতিদিন পানির জন্য যে লড়াই মাদের, কোনো শিক্ষা ব্যবস্থা নাই, কোনো বিদ্যুৎ নাই, গ্যাসের কথা তো বাদই দিলাম। প্রতিদিনের বেঁচে থাকা একটা সংগ্রাম। আমার কিছু অভিজ্ঞতা আছে বস্তিবাসীদের সঙ্গে কাজ করবার জন্য। তো আমাদের ঢাকা শহরে আপনার ধারণা কত % বস্তিবাসী আপনার ধারণা ঢাকা শহরে? আমার এক্সাক্ট ফিগারটা মনে নেই, জানতাম 40%। 40%। অর্থাৎ আমাদের 5 জনের মধ্যে 2 জন মানুষ বস্তিতে থাকে। অথচ এই 5 জন আমাদের ঢাকা শহরে যদি আপনি রিসোর্সেস বলেন যে আমি ঢাকা সিটি কর্পোরেশন বা আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার কত % রিসোর্সেস আমি অ্যালোকেট করছি বস্তিবাসীর জন্য? নট ইভেন 5%। অর্থাৎ আমার সমস্ত রিসোর্সেস আমি ব্যয় করছি আমার 3/5 মানুষের জন্য, 2/5 মানুষকে আমি ভুলে যাচ্ছি। এরা কিভাবে বাঁচবে? এদেরকে তো বাঁচাতে হবে, কারণ এদেরকে যদি না বাঁচাই তাহলে তো আমরা বাঁচতে পারবো না। কারণ ঢাকা শহরের সম্পূর্ণ সার্ভিস সেক্টরটা এরা দিচ্ছে। আপনি এদেরকে আজকে বন্ধ করে দেন, কালকে আপনি ঢাকা শহরে থাকতে পারবেন না। তাহলে আমাদের কি করণীয় আছে? সরকারকে সবার আগে এটা মেনে নিতে হবে যে তারা আমাদের শহরের একটা অংশ, অঙ্গাঙ্গিভাবে আমাদের সঙ্গে তাদের জীবন জড়িত। এটা যতক্ষণ পর্যন্ত সরকার এটা না মানবে এটা কিন্তু হবে না। আপনি যদি বলেন যে কালকে আমি উঠিয়ে দেবো, আপনি উঠিয়ে দিতে পারবেন না। এখন কি হয়, এই মানুষগুলো আসে, এইগুলো হচ্ছে রাজনৈতিক দলের ভোট ব্যাংক, তার ঠিক ওইখানে ওইভাবেই রেখে দিবে যেন তাদের ভোট ব্যাংকটা যেন কোনোভাবে নষ্ট না হয়। এরা যদি আজকে একটা উত্তরণ হয়ে ভালো জায়গায় যায় তাহলে তো তাদের ভোট ব্যাংকটা হারিয়ে গেল। তারা চায় না এদের পরিবর্তন। এদেরকে পরিবর্তন যদি আমরা না করি এই শহর বাঁচবে না। পৃথিবীর তো বাংলাদেশ একমাত্র, ঢাকা তো একমাত্র শহর না যেখানে বস্তি আছে। আপনি সব বড় বড়, আপনি যদি তৃতীয় বিশ্বের যে কোনো বড় বড় শহরে যান সব জায়গায় বস্তি আছে, কিন্তু সেই সব বস্তির অবস্থা কি এই ঢাকার বস্তিগুলোর মতো? এরকম জঘন্য বস্তি বোধহয় কোথাও নাই। মানবতার এত বড় পরাজয় বোধহয় ঢাকার বস্তির চেয়ে অন্য কোথাও নাই। সারা রাত ধরে মানুষ বসে থাকে সকালবেলা এক কলসি পানি নেবে বলে। মহিলারা দিনের পর দিন বাথরুমে যায় না, কারণ বাথরুম করার কোনো জায়গা নেই। এটা কীভাবে সম্ভব? আমাদের একটা কমিউনিটি ডেভেলপমেন্ট মডেল করতে হবে। সরকারকে মনে করতে হবে যে এইগুলো আমাদেরই মানুষ, এদেরও মানবাধিকার আছে, এদেরও বেঁচে থাকার অধিকার আছে। প্রতিটা এলাকায় কমিউনিটি ডেভেলপমেন্ট মডেল করতে হবে। করে বিভিন্ন এনজিও আছে, আপনি সরকারের সব টাকা নিয়ে আমরা মানি, বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন বিশ্ব সংস্থাগুলো আছে, তাদেরকে সহযোগিতা নিয়ে কাজগুলো শুরু করা যায় এবং এটা খুব সহজে করা সম্ভব যদি সরকারের সদিচ্ছা থাকে। কিন্তু প্রথম প্রশ্ন হলো এদেরকে আমরা মানুষ মনে করি কি করি না? আমরা এদেরকে মানুষ মনে করি না। এদেরকে আমরা যতক্ষণ পর্যন্ত মানুষ না মনে করব বস্তির উন্নয়ন হবে না। এদেরকে মানুষ মনে করতে হবে। আপনার কি মনে হয় যে আমরা তো এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলগুলো ধরে আমাদের দেশের ডেভেলপমেন্ট প্ল্যানটা আগাচ্ছি, তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের মধ্যে একটা অন্যতম গোল হচ্ছে অ্যাফোর্ডেবল হাউজিং, সাশ্রয়ী আবাসন। এবং আমার জানা মতে বিগত বেশ কয়েক বছরে প্রায় এরকম 400-500 সাশ্রয়ী আবাসন প্রকল্প বিভিন্ন রেসিডেন্সিয়াল এলাকাতে নেওয়া হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলেও করা হয়েছে, মানে প্রকল্পগুলো করা হয়েছে। কিন্তু জাস্ট আজকেই আমি একটা রিপোর্ট দেখছিলাম যে 500টা আবাসন প্রকল্পের মধ্যে শেষ হয়েছে খুবই কম, বা ওটা বাস্তবায়িত হয়েছে অত্যন্ত কম। আমাদের জমির অভাব নেই, আমাদের একরকে একর খালি জমি পড়ে আছে, কিন্তু আবাসনগুলো হচ্ছে না, এই সাশ্রয়ী আবাসনগুলো, বা ওগুলো এমন জায়গায় হচ্ছে যেখানে আসলে ওখানে যাদের থাকার জন্য করা হচ্ছে তাদের জন্য তাদের ওয়ার্ক প্লেস থেকে ওই আবাসনগুলো এতটাই দূরে যে তারা আবার ঘুরে ফিরে ওই করাইল বস্তি বা শহরের ভেতরকার যে বস্তিগুলো সেখানেই থাকাটা প্রেফার করছে, কারণ সে পায়ে হেঁটে তার কাজের জায়গাটাতে যেতে পারে। তো এই জায়গাটাতে কি আপনার মনে হয় যে মানে আমাদের সাশ্রয়ী আবাসন নিয়ে যে চিন্তা, এই চিন্তার ফ্রেমওয়ার্কটাই আসলে আমাদের পাল্টানো দরকার? বা এই যে আমি বস্তিবাসী মানুষদের যে একটা ডিসেন্ট একটা লিভিং এনভায়রনমেন্ট দেওয়ার কথা বলছি, এটা আসলে সাশ্রয়ী আবাসনের মাধ্যমেই সম্ভব? আপনি যদি আমাদের ঢাকা শহরটাকে দেখেন বা আমাদের যে অঞ্চল হিসেবে আমরা ভাগ করেছি, মিরপুর বলেন, মোহাম্মদপুর বলেন, ধানমন্ডি বলেন, সেগুন বাগিচা বলেন, এগুলো কিন্তু সবগুলো গভর্নমেন্ট ডেভেলপড,
প্রথমে করতো মিনিস্ট্রি অফ হাউজিং, পরে করলো রাজুক। রাইট। রাজুক ওই 2001-2000 ওই পূর্বাচলের পরে কিন্তু রাজুক আর কোনো প্রজেক্ট নেয় নেই হাতে। হ্যাঁ। এবং এই যে রাজুকের যে প্রজেক্টটা, পূর্বাচলের যে প্রজেক্টটা, সেটা হয়ে কিন্তু এখন পর্যন্ত মানুষ এখানে কোনো মুভ করতে পারে নাই। এর পাশাপাশি যদি এর পরে যেগুলো এসছে, আপনি যদি বেসরকারি খাতে আপনি বসুন্ধরা দেখেন বা আর্মির তৈরি আপনি জলসিঁড়ি দেখেন, তার 10-15 বছর পরে এসে কিন্তু সব হ্যান্ড ওভার হয়ে ঘরবাড়ি উঠে যাচ্ছে। আমার প্রশ্ন, এটা কি ইচ্ছাকৃত? আমি অ্যাফোর্ডেবল হাউজিংয়ে পরে আসছি। ঢাকার কোনো আবাসন পরিকল্পনা নাই। ঢাকার যে আমাদের 2 কোটি মানুষ আমরা থাকি, কিভাবে থাকি, তাদের বাড়ি ভাড়া কত, তারা কিভাবে থাকবে, আমার আগামী 10 বছর পরে আবার কতগুলো বাড়ির দরকার হবে, কিছু পরিকল্পনা নাই, এগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি? আমাদের একটা আবাসন পরিকল্পনা হতে হবে। আমাদের মতো যারা মধ্যবিত্ত, উচ্চবিত্ত যারা আছেন, তারা কিন্তু কোনো রকমের ব্যবস্থা করে নিচ্ছেন। কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য, মিডল ইনকামদের জন্য যে একটা আবাসিক প্রকল্প বা নিম্নবিত্তদের জন্য আবাসিক প্রকল্প, যেখানে আগে যেগুলো হতো সেগুলোই তো এখন হচ্ছে না। আর এগুলোর কথা তো প্রশ্নই ওঠে না। আপনার যদি ঢাকা শহরকে বাঁচাতে হয়, আমরা কিন্তু প্রথমে বলছি যে ঢাকা শহরের জন্য স্বপ্ন কি? এটা স্বপ্নের শহর, জাদুর শহর। ঢাকা শহরের স্বপ্নটা কি? আমাদের ঢাকা শহরে তো মানে প্রথম কথা হলে আমি একটা থাকার জায়গা চাই। মানে শহর তো শুরু থাকা নিয়ে। এই থাকার জন্য আমরা কি করছি? আমি পেশায় উকিল, আমি একটা মামলায় ওকালতি করছি, সেটা হলো রাজুকের ঝিলমিল প্রজেক্ট। একটা মালয়েশিয়ান কোম্পানি বাংলাদেশে এসে বললো যে আমরা আপনাদেরকে 10,000 ফ্ল্যাট বানিয়ে দিব ঝিলমিল প্রজেক্টে, আপনারা দিন। কত 15 বছর ধরে পড়ে আসে, কিছু হয় না। তাদেরকে বাদও দেওয়া হচ্ছে না, তাদেরকে সামনের দিকে আগাতে যাচ্ছে না, রাজুক বাদ দিতে চায়। বিভিন্ন ধরনের সরকারি মহলে তদবির করে সেটা ঠেকিয়ে দেওয়া হয়। এখন রাজুক বর্তমান পরিস্থিতিতে তারা বলছে না, এবার আপনি বাদ দেন, যা কিছু করা লাগে করবো আমরা। সো আমাদের এখানে যে বক্তব্যটা হলো যে আপনার যদি শহরকে বাঁচাতে হয়, নিম্ন আয়ের মানুষের জন্য শহরের মধ্যে আপনি দিয়ে ওই 300 ফিটের পরে গিয়ে পাঠিয়ে দিলে হবে না। এই যে আপনি গুলশানের পাশে করাইল আছে, প্রতিটা এলাকার পাশে পাশে কিন্তু বস্তি আছে, সেই বস্তিগুলোতে আপনি থাকার ব্যবস্থা করেন। এটা কোনো নতুন কোনো কথা না, ইট ইজ নট ইন রকেট সায়েন্স। পৃথিবীর সব দেশে নিম্নবিত্তদের জন্য হাই রাইজ বিল্ডিং করে দিচ্ছে। সেখানে নিম্নবিত্তরা থাকে, তাদেরকে বলে দেওয়া হচ্ছে তুমি এত টাকা দাও, এটা তুমি মালিকানাও পাবা। এবং আপনি যদি 30 বছরের জন্য যদি আপনি জিনিসটাকে ভাগ করে দিতে পারেন, স্কিমের মধ্যে প্রত্যেকটা মানুষ সেখানে যাবে, টাকা দিয়ে থেকে যাবে। কারণ তারা কিন্তু রেন্ট হিসেবে কম টাকা দেয় না। কিন্তু আপনি যদি ঢাকা শহরের বাসা ভাড়া চিন্তা করেন, এটা বস্তির বাসা ভাড়া, আপনি স্কোয়ার ফিটে হিসাব করলে কিন্তু নিউ ইয়র্কের বাসা ভাড়া সমান। এটা কিন্তু কম বাসা ভাড়া না। একটা ঘরের ভাড়া 7,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা। তো আপনি যদি স্কোয়ার ফিটে হিসাব করেন, আপনি 8,000 টাকা দিয়ে তো আপনি একটা মাসে মাসে দিয়ে তো আপনি একটা বাসা পেয়ে যাবেন, অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন, ইফ দের ইজ প্রপার প্ল্যানিং। সরকারের তো জমি আছে, তো সরকারি জমি, সরকার এগুলো তো করছে না কেন? এটা পরিকল্পনার অভাব, এটা উদ্যোগের অভাব, সিন্ডিকেটও একটা ইস্যু, এবং এটা রাজনৈতিক সদিচ্ছা। এই মানুষগুলো যদি বাসা হয়ে যায়, তাহলে তো আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না, আপনি তাদের আপনার অধিকার ফলাতে পারবেন না। এই মানুষগুলো আপনার কৃতদাস হয়ে থাকবে না, তারা মানুষের মতো মানুষ হবে। সেটা তো আপনি চান না। আপনি যতক্ষণ পর্যন্ত সেটা না চান, এদের ভাগ্যের পরিবর্তন হবে না। It is a question of political will and it has to be there.